একটা ক্রোকউইল নিব আর কালো কালি, এই দিয়ে যিনি আমাদের এবং আমাদের মতো একাধিক প্রজন্মের ছোটবেলাটা একেবারে রঙিন করে রেখেছিলেন, সে নারায়ণ দেবনাথ আজ সকাল 10:15 না ফেরার দেশে চলে গেছেন। জানি না এই ঘটনার অভিঘাতে কিনা, কিন্তু আজকে রাজ্য রাজনীতির দিকে তাকালেই একেবারে কিংবদন্তি কমিক্স শিল্পীর অবিস্মরণীয় সেই চরিত্রগুলোর কথাই বারবার মনে পড়ছে এবং তাদের দেখতেও পাচ্ছি। যেমন ধরুন নন্টে ফন্টে, আলাদা দলে কিন্তু কথা শুনলে মনে হচ্ছে যে একেবারে গলায় গলায় বন্ধুত্ব। আর হাঁদা ভোঁদা এমনিতে একই দলের মধ্যে, কিন্তু পরস্পরকে সকাল বিকেল বিঁধছেন। তো রাজ্য রাজনীতিতে এই রকম কাটাকুটি খেলা চলছে এবং কিভাবে চলছে আপনাদের এই অনুষ্ঠানের শুরুতে আমি দেখাবো। কিন্তু তার পাশাপাশি আছে কোভিড ইস্যু। বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের মধ্যে একেবারে স্পষ্ট করে দুটো ভাগ। একটা ভাগ মনে করছেন যে যেহেতু গোটা দেশে পজিটিভিটি রেটের সংখ্যা একেবারে নিম্নমুখী এবং এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা কমছে, সেহেতু রূপোলী রেখা দেখা যাচ্ছে এবং কোভিডের তৃতীয় ঢেউয়ের সব থেকে যে খারাপ অংশটা সেটা আমরা অতিক্রম করতে সমর্থ হয়েছি। আরেক দল অবশ্য একেবারেই আশাবাদী নন। তারা মনে করছেন যে এখনো পরপর 4 দিন এই রাজ্যে মৃতের সংখ্যা 30-এর ওপরে। গত 24 ঘন্টায় 34 জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে কলকাতার 10 জন। সুতরাং এখনই এত নিশ্চিন্ত হওয়ার কিছু হয়নি। আমি দুটো মত একেবারে পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থিত করব আজকের এই বিশেষ পর্বে। যে প্রশ্নগুলো ধরে আমরা আলোচনা করব, আমাদের এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন থাকবে কল্যাণের পাশে বিজেপি, তথাগতর পাশে তৃণমূল, মদনের পাশে দিলীপ। আসলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে নেতার নামে পোস্টার থেকে বিক্ষুব্ধদের পিকনিক। বিজেপির গৃহযুদ্ধ কি দিল্লির নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে গেছে? আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে একদিকে করোনার সংক্রমণ কমছে, অন্যদিকে মৃত্যুতে উদ্বেগ বাড়ছে, কোনটা সত্যি? আকাশের রূপোলী রেখা নাকি এখনো আশঙ্কার কালো মেঘ? আমাদের চতুর্থ প্রশ্ন থাকবে প্রয়াত হলেন কমিক্স কিংবদন্তি নারায়ণ দেবনাথ। যোগ্য সম্মান দিতে পেরেছে বাঙালি। আমার প্রথম প্রতিবেদন আজকে অবশ্যই সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে। বিশ্বাস করুন, রাজ্য রাজনীতির দিকে তাকালে আবার বলছি, নারায়ণ দেবনাথের অবিস্মরণীয় এবং অমর চরিত্রগুলোর কথা খালি মনে পড়ছে। কেন? এই প্রতিবেদন বলবে। নন্টে ফন্টের সঙ্গে কেলটুর বন্ধুত্ব হয়ে গেলে কেমন হতো? কিংবা ভজা আর গজা যদি বাটুলকে জব্দ করার চেষ্টা না করত? কমিক্স প্রেমীরা বলছেন তাহলে ব্যাপারটা অনেকটা এখনকার রাজ্য রাজনীতির মতো হয়ে যেত, যেখানে তৃণমূলের আদি 90-এর দ্বন্দ্বে আদি নেতার পাশে দাঁড়িয়ে পড়ছেন বিজেপির নেতা, আবার বিজেপির অন্দরে সরব বিক্ষুব্ধকে সমর্থন করছে তৃণমূল নেতৃত্ব। অনেকে তো রসিকতা করে এও বলছেন করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় যেন সবকিছুই ওলট পালট হয়ে গেছে। ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের বাকযুদ্ধ আর বিক্ষুব্ধদের বিদ্রোহে বিজেপি শিবিরে গৃহদাহ পরিস্থিতি। বিষয়টা এখন আর শুধু দলের ভেতরে নেই, বাইরে বেরিয়ে পড়েছে, আর দু দলের নেতারাই ব্যস্ত অপর পক্ষের বেসুরোদের পাশে দাঁড়াতে। ডায়মন্ড হারবার মডেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর তৃণমূলের শীর্ষ নেতারা যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন, নিজের নির্বাচনী কেন্দ্রে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ছে, তখন তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন তার প্রতিপক্ষ রাজ্য বিজেপির নেতা প্রণয় রায়। একজন নির্বাচিত সাংসদকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা আমি মনে করি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি তার বিরোধী। অন্যদিকে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ যাওয়ার পর প্রধানমন্ত্রীকে টুইট করছেন খোদ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। আবার তথাগত রায়কে এই ইস্যুতে সমর্থন করছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। যতই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি এটা করে থাকুক, সেটা যে অন্যায় সেটা হয়তো তার কোথাও তার মূল্যবোধে লেগেছে, তাই আমি তার এই টুইটকে সমর্থন করে বলেছি এই পার্টিকুলার শুভবুদ্ধির উদয়টা দেখে আমার ভালো লাগলো। মদন মিত্র যখন শৃঙ্খলা প্রশ্নে দলীয় মহাসচিবকে প্রশ্ন করছেন, তখন আবার তার পাশে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ। মহাসচিব মহাশয়, যে যার যা বিক্ষোভ বাইরে বলা যাবে না, দলের মধ্যে বলতে হবে। দলের মধ্যে কোথায় বলতে হবে আর দলের মধ্যে কাকে বলতে হবে? তৃণমূল ভবনে একমাত্র সুব্রত বক্সী ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না। মদন দা অনেকদিন পরে মনের কথা বলেছেন, তো তার মনের কথা বলার সুযোগ ছিল, বলার জায়গা চাই। উনি যার নাম বললেন, সুব্রত বক্সীকে বলে কোনো লাভ নেই। ওনার সামনে বলা আর গাছের সামনে বলা একই কথা। তো সেই জন্য
ওনাদের মহামন্ত্রী বলেছেন বলা উচিত, লোকে খুঁজে পাচ্ছে না কোথায় বলবে, কাকে বলবে। সব মিলিয়ে কয়েক মাস আগে যে দুটো দলের পরস্পরের বিরুদ্ধে লড়াই চর্চার বিষয় ছিল, এখন শিরোনাম জুড়ে শুধুই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা কৌশলে ইস্যুভিত্তিক কারোর পাশে দাঁড়ানোর চমক। এবিপি আনন্দ। আমি চেস ক্লক ফরম্যাটে যাব। প্রথমে দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, দল বলেছিল ক্লোজ চ্যাপ্টার, কিন্তু পাতা তো ক্রমশ উল্টেই যাচ্ছে। কোনো অধ্যায় বন্ধ হচ্ছে না। প্রতিদিন পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে যে কারুর কোনো কিছু বলার থাকলে দলের ভেতরে বলবেন, আর শুধুমাত্র দলের বাইরে বলা, সংবাদ মাধ্যমে বলা বিবৃতি আর পাল্টা বিবৃতির লড়াই তা নয়। আজকে দেখলাম তার একটা গুণগত পরিবর্তন হয়ে গেল, যে হাইকোর্টের চত্বরে দাঁড়িয়ে প্রকাশ্য রাস্তায় বিক্ষোভ দেখালেন তৃণমূলের লিগ্যাল সেলের একজন দুজন নয়, 157 জন আইনজীবী। আমি বলছি সরাসরি কার বিরুদ্ধে? যে একসময় তৃণমূল কংগ্রেসের আইন সংক্রান্ত বিষয় এবং যিনি প্রায় সমর্থক ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ তো তোমার স্লোগান ছিল খেলা শুরু, কিন্তু দেবাংশু এখন তো মনে হচ্ছে খেলা একেবারে মধ্যগগনে। দেবাংশুর সময় শুরু এখন। প্রথমেই এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা এবং নারায়ণ দেবনাথের প্রতি আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা এবং প্রণাম জানাই, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আপনি যে প্রশ্নটা করলেন সুমনদা, প্রথম কথা হচ্ছে দলের উচ্চ নেতৃত্বের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় আমাদের দলের মহাসচিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই বিষয়টা নিয়ে আর কারোর কোনো আলোচনার দলের মধ্যে আর প্রকাশ্যে আর কোনো বিবৃতির দরকার নেই। এবং কুণাল ঘোষ তিনি নিজের তরফ থেকেও বলেছেন যে ব্যাপারটা এখন ক্লোজ চ্যাপ্টার। এর বাইরে গিয়ে কেউ যদি কোনো সংগঠনের কিছু করে থাকেন দলের উচ্চ নেতৃত্ব নজর জানিয়েছেন। তারপরে 72 ঘন্টা হয়ে গেছে দেবাংশু। না আমি ওটাই বলছি, এরপরে যদি এখনো কেউ কিছু করে থাকেন বা কেউ কিছু ব্যক্তিগতভাবে অতি উৎসাহিত হয়ে কেউ কিছু করেন, সেটার দিকে অবশ্যই দল নজর রাখবে এবং সেটা পার্থ চট্টোপাধ্যায়রা বারবার বলে দিয়েছেন। কিন্তু আপনার প্রতিবেদনে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আপনি বলছেন তৃণমূলের বিক্ষুব্ধর পাশে দাঁড়াচ্ছেন বিজেপির একজন, আবার বিজেপির বিক্ষুব্ধর পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল সাংসদ। দেখুন দুটো তফাৎ আছে কুণালদা। সুমনদা, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কেউ নেই যারা দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ মানে তোপ দেখে আর কি শীতকালে আলাদা করে পিকনিক করছে, এরকম কোথাও আপনি দেখাতে পারবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, সেটা নিয়ে কিছু বিবৃতি হয়েছে, সেই ব্যাপারটা সেখানে থেমে গেছে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেননি বঙ্গ তৃণমূল কংগ্রেস টাটা, তথাগত রায় বলে বেরিয়ে চলে গেছেন, তথাগত রায়ের পাশে দাঁড়ানো হচ্ছে। এখন যে প্রণয়বাবু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন তার বিড়ম্বনাটা আবার অন্যরকম। তিনি নিজে উত্তরপাড়ার বাসিন্দা, ভোটের আগে তিনি ক্রমাগত বিজেপির হয়ে কথা বলেছিলেন, কিন্তু তৃণমূল থেকে প্রবীর ঘোষাল গিয়ে তার সম্ভাব্য টিকিটটা খেয়ে নিয়ে চলে গেলেন। ফলে তাকে এখন অন্যরকম চিন্তা করে বলতে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার তারই এলাকার সাংসদ, ফলে তিনি এখন বলার আগে 2-4 বার অন্যরকম ভাবে অঙ্ক করছেন। ফলে প্রণয়বাবুর বলা আর শান্তনু সেন থেকে শুরু করে বাকিদের তথাগত রায়ের প্রসঙ্গে বলা, তথাগত বাবু তো প্রকাশ্য দিবালোকে বিজেপির গোটা স্ট্রাকচারটার বিরুদ্ধে তোপ দাগছেন, কামিনী কাঞ্চন, নারী, টাকা, অর্থ এবং প্রত্যেকটা যে পদক্ষেপ তার বিরুদ্ধে কথা বলছেন। এবং এই নেতাজি নিয়ে যেটা তৃণমূল কংগ্রেসের অবস্থান, যেটা আমরা দাবি করছি, তথাগত বাবু সেটা দাবি করেছে যে ইস্যু ভিত্তিক সমর্থন, তার বাইরে তো আর কিছু নয়। এবং আমরা তো জানি বিজেপি গোটা দলটা এখন আড়াআড়ি বিভক্ত। এই যে আপনি নন্টে ফন্টের কথা বললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি নিজেও জানে তাদের দলে একমাত্র কেলটু হচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি বিজেপিতে ঢোকার পর থেকে বিজেপিতে শনির দশা, রাহুর দশা, কেতুর দশা সব লেগে গেছে। তো আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাতে যে বিজেপি দল নিজের মধ্যে আগোছালো হয়ে রয়েছে, বিজেপির একাংশ পিকনিক করছে, কেউ খাসি খাচ্ছেন, কেউ মুরগি খাচ্ছেন, পিকনিকে চাটনি খাচ্ছেন, এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ এখন তৃণমূল কংগ্রেসের এই ব্যাপারটার মধ্যে মাঝখানে ঢুকে পড়ে আলাদা করে করার চেষ্টা কি খাচ্ছেন সেই মেনুতে তো আমি আসবো, কিন্তু দেবাংশু বলছে থেমে গেছে। সত্যি কি থেমে গেছে? বলছে যে দুটোর মধ্যে তফাৎ আছে। ওই কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন তফাৎ শুধু শির দাঁড়ায়। আমি এই যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিলেন, তারপরে গঙ্গা দিয়ে যত জল গড়াচ্ছে তার ঢেউয়ের থেকে বেশি শুধু এদিক ওদিক থেকে মন্তব্য আসছে। যেমন প্রণয় রায়, তিনি একেবারে বলেছেন যে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে সেটা কোনোভাবেই সমর্থন করা যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছোট্ট প্রতিক্রিয়া দিচ্ছেন, দিদি সব দেখছেন। আমি প্রতিবেদনটা নিয়ে নিঃসন্দেহে স্বপন দাসের কাছে আসবো, দেখুন। এ যেন ছাই চাপা আগুন। তৃণমূলে অসন্তোষের চ্যাপ্টার ক্লোজড নয়, বরং দিনে দিনে আরও তীব্র আকার নিচ্ছে। কোথাও পোস্টার, কোথাও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের একাংশের ক্ষোভ দিনে দিনে সামনে আসছে। এই অবস্থায় ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল সাংসদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা প্রণয় রায়। কল্যাণ ব্যানার্জি তৃণমূলের প্রতীকে জিতে আসা শ্রীরামপুরের সাংসদ, কিন্তু সেই নির্বাচিত সাংসদ সম্পর্কে তৃণমূলের কংগ্রেসের কর্মীরা যেভাবে তাকে মাতাল, তার কুশপুত্তলিকা দাও করা, বিভিন্ন জায়গায় পোস্টারিং করা, তার ব্যক্তিগত চরিত্র নিয়ে প্রশ্ন তোলা, যে কাজগুলো করছে, রাজনৈতিক দল হিসেবে এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার তার নির্বাচনী কেন্দ্রেই পোস্টার পড়ে। রিষড়ার একাধিক জায়গায় শ্রীরামপুর নতুন সাংসদ চায় লেখা পোস্টার দেখা যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো শ্রীরামপুর নতুন সাংসদ চায় বলে দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। কে আক্রমণ করছে? আকাশ ব্যানার্জি। এই আকাশ ব্যানার্জি কি? এই আকাশ ব্যানার্জি হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবারের অভিষেক ব্যানার্জির খুড়তুতো ভাই, অর্থাৎ ভাইপুত্রও লঞ্চ করলো তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে মঙ্গলবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিক্ষোভ দেখান তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবীদের একাংশ। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠিও দিয়েছেন 157 জন আইনজীবী। আমরা চাই দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট রাজের হোতা এবং দুর্ব্যবহারকারী, যার দাম্ভিকতা গগনচুম্বী, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল যেন যথাযথ ব্যবস্থা নেয়। সঙ্গে সঙ্গে এই নিয়ে খোঁচা দিয়ে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ভাইপোর কোন্দল কলকাতা হাইকোর্টে পৌঁছে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আইনজীবীরা সিন্ডিকেট রাজ, দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যিনি অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছেন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায়। কলকাতা হাইকোর্টে তৃণমূলের লিগ্যাল সেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ। আমি জানি না, এটা আমি শুনিনি, বলতেও পারবো না। বিক্ষোভ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি, দিদি সব দেখছেন, কোনো মন্তব্য করব না। সৌভিক মজুমদার, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। দেবাংশু নন্টে ফন্টের উপমা টানলো, আমি বলছি পার্থদাকে কিন্তু সুপারিনটেন্ডেন্ট স্যারের মতো লাগছে। যাই হোক, আমি সে টিপ্পণীতে যাব না, আমি স্বপনদার কাছে যাব। স্বপনদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিজেপি দলের সমস্ত স্তরের নেতারা নানা মন্তব্য করছেন, কিন্তু আমি বলছি রাজ্য বিজেপিতে যা চলছে খুব নরম করে বলতে গেলে মুষল পর্ব। প্রথমে ছিল স্বপনদা গোপন বৈঠক, তারপরে পোর্টের গেস্ট হাউসে প্রকাশ্য বৈঠক, ঠাকুরনগরে প্রকাশ্য বৈঠক, তারপরে গোপালনগরে প্রকাশ্য পিকনিক। আমি বলছি পিকনিক যখন হচ্ছে সেই দিন দলের সদর দফতরের সামনে দলের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের নাম করে ছবি দিয়ে পরপর পোস্টার পড়ছে সেন্ট্রাল এভিনিউতে। আমি বলছি, আমি যতদূর জানি, আমি ভুল করলে আপনি নিঃসন্দেহে সংশোধন করে দেবেন, যে গোপালনগর পিকনিকে মেনু ছিল মাছের কালিয়া আর চিকেন কষা। আমি বলছি মেনু শুধু জমে গেছে তা নয়, লোকে বলছে যে বিজেপির বিদ্রোহ তো একেবারে জমে গেছে। স্বপনদা, আপনার সময় শুরু এখন। না, শীতকালে আমরা তো গ্রামের ছেলে, তো শীতকালে আমরা একটু পিকনিক করতে ভালোবাসি, এটাকে আমরা বলতাম চড়ুই ভাতি। তবে ওই ব্রয়লার চিকেন দিয়ে পিকনিকটা আমার আবার ভালো লাগে না, ওটা দেশি চিকেন দরকার। তোমারও পছন্দ দেশি চিকেন, তো স্বাভাবিকভাবে কালকের মেনুটা ওই ব্রয়লার চিকেনের ছিল বলেই বোধহয় অনেকে যায়নি, নইলে বাকি সকলে যেত। পিকনিক করার অধিকার তো প্রত্যেকের আছে, সবাই একটু এই শীতের মধ্যে যদি পিকনিক না করে তো কবে করবে? আর ওই বিভিন্ন জায়গায় বৈঠকের যে কথাটা তো হচ্ছে, দেখুন কিছু মানুষ তো বৈঠক করবেন, বৈঠক কেন করবেন না? হচ্ছে নিজের আলোচনা তো করতেই পারে, অনেক কিছু আলোচনা হতে পারে, কে কেমন আছে, শরীর কেমন, কি খাচ্ছে, কি রান্না হচ্ছে, বিভিন্ন বিষয়ের উপর গল্প টল্প হতে পারে এই সময়। তারপর গতকাল আর আজকের মধ্যে নিশ্চয়ই ইন্দ্রপতন হয়েইছে, আমরা জানি। প্রথমে যার নাটক দেখার জন্য রবীন্দ্র সদনে অন্তত 4 ঘন্টা লাইন দিয়ে ও টিকিট পায়নি, তিনি হলেন আমার খুব প্রিয় অভিনেত্রী শাওলি মিত্র। তাকে আমি শ্রদ্ধা জানাই বিরজু মহারাজকে, এবং শ্রদ্ধা জানাই নারায়ণ দেবনাথকে। কিছুদিন আগেও পর্যন্ত তার নন্টে ফন্টে বই পেলে আমি আগে পুরো বইটা একবার করে পড়ে নিতাম, হানাবাদার কাহিনী পড়তাম। কিন্তু বিজেপি বা তৃণমূলে যা কিছু হচ্ছে, আমি শুধু এইটুকু বলতে পারি, রাজনৈতিক দলের এই পোস্টার বিপ্লব বন্ধ করা উচিত, সে যারাই করুক না কেন। কল্যাণ ব্যানার্জি কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের সাংসদ, এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন কিছু শুনিনি। হাইকোর্টে আজকের আইনজীবীরা যে কথাগুলো বলেছেন, সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে অপমান করা হচ্ছে। কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আপনি এমন একজনকে দিচ্ছেন, তিনি তোলাবাজ, তিনি দুর্নীতিবাজ, তিনি অভদ্র ব্যবহার করেন, অনেক কিছু যা যা অভিযোগ করছেন, তো মমতা ব্যানার্জি তেমন একজনকে কেন নির্বাচিত করেছেন? ঠিক তেমনিভাবে আপনি বলবেন বিজেপিতে তাহলে কী চলছে, মুসল পর্ব, বিভিন্ন কিছু, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত থাকতে পারে। কিছু মানুষ বাদ গেছেন কমিটিতে, তো এটা তো হতেই পারে, সবসময় একই মানুষ থাকতে পারে। আমিও তো রাজ্য কমিটি থেকে বাদ গেছি, যদিও আমি রাজ্য কমিটি থেকে আজ থেকে 5 মাস আগে আমি নিজে পদত্যাগ করেছিলাম। আপনি বলছেন আপনি রাজ্য কমিটি থেকে বাদ গেছেন, তবু আপনি পিকনিক করেননি, তাই তো? না, তা নয়, প্রত্যেকেই থাকবে এমন তো কোনো মানে। আমি 5 মাস আগে পদত্যাগই করেছিলাম রাজ্য কমিটি থেকে একটা ইস্যুতে, সেই ইস্যুটা আমি আপনাদের চ্যানেলে বলতে চাই না, একটা ইস্যুতে আমি পদত্যাগ করেছিলাম, কিন্তু তার অর্থ নয় যে আমাকেই থাকতে হবে।
তো অনেকেই বাদ গেছে, অনেকে ভালো লোক আছে যারা এসছেন বা যারা বাদ গেছেন তাদের চেয়ে তো আরো অনেক ভালো লোক আছে। তার জন্য আমাকে বিক্ষোভ করতে হবে, বিদ্রোহ করতে হবে, বিক্ষুব্ধ হতে হবে? আমি জানি না তারা নিজেদের মধ্যে পার্টির গঠনতন্ত্রকে আরো মজবুত করার জন্য তারা বৈঠক করছেন কিনা। যদি আমি স্বপনদার অধিকাংশ কথাকে সমর্থন করি, প্রকাশ্যে সমস্ত কিছুই বন্ধ হওয়া উচিত, কিন্তু জাস্ট একটা কথা আমি স্বপনদাকে বলি। স্বপনদা বললেন যে একে অপরের শরীর কেমন ইত্যাদি খোঁজও নিতে পারে, দেশি মুরগি হয়নি বলে পিকনিকে যায়নি। আমি শুধু স্বপনদাকে একটা কথা মনে করিয়ে দেব, কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছেন যে আমি বোম ফাটাবো। তো এই বোম ফাটানোটা দীপাবলি, আমরা নভেম্বরে পেরিয়ে চলে এসেছি, এখন শীতকালের পিকনিকের সঙ্গে রাজনৈতিক বোম ফাটানো দিল্লিতে গিয়ে, এটাকে কি আপনি শুধুমাত্র খোঁজ নেওয়ার পিকনিক বলে সম্বোধন করছেন স্বপনদা? এটা আমার চেয়ে অনেক বর্ষিয়ান রাজনীতি অনেকদিন ধরে করছেন আপনি খুব ভালো বলছেন। তেলে ভাজার দোকানে বোম তৈরি হয়, তুমি বোধহয় জানো না, সেই বোমটা খেতে অনেকের ভালো লাগে। তো সেই ধরনের বোম হয়তো উনি ফাটাবেন বলেছেন, সকলকে বোম খাওয়াবেন। তো এটা নিয়ে ভাবনা এত ভাবছো কেন? আমাদের মন্ত্রী কি বলছে এটা আমাদেরকে ভাবতে দাও না। তোমাদের মন্ত্রীরা যা করছে সেটা তোমরা ভাবো। আমাদের সব মন্ত্রীরা ঠিক আছে, আমাদের সবাই ঠিক আছে, তাহলে আমাদের সব মন্ত্রী সব সাংসদ একদম ফার্স্ট ক্লাস আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন গোয়া ছুটছেন, ওখানে গোয়ায় আমরা আপনাদের হারাবো, তারপরে ত্রিপুরায় হারাবো, আমাদের অনেক কাজ, দিদি রাজ্য সামলাচ্ছেন, প্রচুর কাজ একেবারে আমাদের কোন্দল করলে হবে না। আমি তো বলছি তোমরা একদম আছে, তোমাদের মন্ত্রী অনেক কাজ আমাদের। আপনি দেখুন না সব ঠিক আছে, কিন্তু তাহলে পোস্টার আর ফ্লেক্সের রাজনীতি, ওই হোয়াটসঅ্যাপ ছেড়ে প্রায় একটা বিপ্লব বিদ্রোহের ডাক দেয়া, সেটা কেন হচ্ছে? এবং সেখানে সব থেকে বড় প্রশ্ন যে এই মুহূর্তে কে কার সঙ্গে আছে, অথবা কারা কাদের সঙ্গে আছে। প্রতিবেদন কি বলছে দেখুন। কখনো রুদ্ধদ্বার বৈঠক, কখনো কলকাতায় দাঁড়িয়ে দলের শীর্ষস্তরীয় রাজ্য নেতাকে প্রকাশ্যে আক্রমণ দলেরই কেন্দ্রীয় মন্ত্রীর, কখনো বিক্ষুব্ধ মন্ত্রী বিধায়ক নেতাদের পিকনিকের মাঝেই ম্যারাথন স্ট্র্যাটেজি বৈঠক। বারবার দলের সাংগঠনিক রাজ্য সাধারণ সম্পাদকের নামে কখনো ট্রেনের কামরায়, কখনো কলকাতার রাজপথে বিতর্কিত পোস্টার। বঙ্গ বিজেপিতে কার্যত গৃহদাহ চলছে। বারবার প্রশ্ন উঠছে, বিদ্রোহ কিভাবে সামাল দেবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব? পোস্টারের নেপথ্যে কারা রয়েছে? বিদ্রোহীদের কথা শুনে কমিটিতে পরিবর্তন করবে বিজেপির দিল্লি নেতৃত্ব, নাকি বিজেপির মতো শৃঙ্খলা পরায়ণ বলে পরিচিত দলে প্রকাশ্যে মুখ খোলায় শাস্তি হবে? শান্তনুদা, শুধুই কি পিকনিক নাকি স্ট্র্যাটেজি ঠিক করার জন্য বৈঠক? না, এটা ধরতে পারেন যে স্ট্র্যাটেজি তৈরি করার জন্য বৈঠক হচ্ছে। আমাদের উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে শক্ত করা। যেভাবে কমিটি গঠন করা হয়েছে সেটা ব্যক্তিগত ক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে, সার্বিক ক্ষেত্রে সব মানুষের কথা ভেবে করা হয়নি। এবং আগামী দিনে এরকমভাবে যদি কমিটি গঠন করা হয় তাহলে পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে সেটা ক্ষতিকারক বলে মনে হয় আমার। কোনো ব্যক্তি ভুল করেছে দায়িত্বে, সেই ভুলকে শোধরাতে হবে। প্রস্তাব দেওয়াটা ঘৃণ্য, কোনো বিজেপির কর্মী এই কাজ করতে পারে না। এই আলোচনার মধ্যে, এই বিতর্কের মধ্যে পার্টি নেই, পার্টি সংঘবদ্ধ, পার্টি আছে। যেটুকুনি সামান্য বিচ্যুতি আছে, যে অনভিপ্রেত ঘটনা আছে, সেই সাংগঠনিক সমস্যাকে পার্টি নিজের গঠনতন্ত্র দিয়ে, নিজস্ব মেকানিজম দিয়ে শীঘ্রই সমাপ্ত করবে। এই অধ্যায় শেষ হবে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপির লড়াই চলছে। কিছু সুবিধাবাদী তৎকাল বিজেপি এসে দলটাকে দখল করতে যাচ্ছে, আর পুরনো বিজেপি নেতারা সেই জায়গাটা আত্মরক্ষা অস্তিত্বের লড়াইতে নেমেছেন। বিজেপির একটা ঘরের মধ্যে মুসল পর্ব চলছে। দিলীপ বাবুর মন চাইছে শাসক গোষ্ঠীকে উত্তপ্ত করতে, এবং তিনি বিদ্রোহীদের মদত দিয়ে শাসক গোষ্ঠীকে বিড়ম্বনায় ফেলছেন। বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কিছুটা হলেও রক্ষা করেছে মতুয়া ভোট ব্যাংক। মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলিতে জয়ী হয়েছে বিজেপি, কিন্তু এখন বিজেপির অন্দরে বিক্ষুব্ধদের কার্যত নেতৃত্ব দিচ্ছেন সেই মতুয়া ঠাকুরবাড়ির সদস্য, মোদী মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর। অর্থাৎ বিজেপির সামনে জোড়া অস্বস্তি। এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দীপক ঘোষ, আশাবুল হোসেন, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। বিশ্বনাথদার কাছে যাও। বিশ্বনাথদা, 1972 সালে একটা বাংলা ছবি সুপারহিট হয়েছিল, তার নাম ছিল পিকনিক। আর সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন এসেছি দৈব পিকনিকে। কিন্তু না, রাজনৈতিক পিকনিকের কথা সুনীলদা লিখে যাননি। কিন্তু একটা জিনিস বিশ্বনাথদা লক্ষ্য করবেন, উইথ আ ভেরি সিরিয়াস নোট, তৃণমূল বনাম বিজেপির যে মূল লড়াই সেটা কিন্তু অনেকটা স্থিমিত। এখন তৃণমূলের মধ্যের লড়াই একদিকে দেখতে পাচ্ছি, আর বিজেপির মধ্যের লড়াই একদিকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দলের রাজনীতিটি কোন মোড়ে দাঁড়িয়ে বিশ্বনাথদা? আপনার সময় শুরু এখন।
প্রথমত বিজেপি এবং তৃণমূল দুটো দলেরই সমস্যাটা আসছে কিন্তু দলের আভ্যন্তরীণ গণতন্ত্র না থাকার জন্য। দলে এই যে সিঙ্গেল কমান্ড স্ট্রাকচার, একটাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাইরে কেউ কথা বলতে পারবে না, এটা যেমন একটা সমস্যা তৈরি করছে। আবার অন্যদিকে বিজেপি দলে যে যখন দায়িত্বে থাকছে সে তার মতন করে টিম তৈরি করছে, বাদ বাকিদেরকে অপসারণ করছে, টিমের বাইরে রাখছে। অর্থাৎ পরিষ্কার করে বলতে দুটো দলেরই গণতন্ত্রের অভাব থেকে কিন্তু সমস্যাটা আসছে। এবং তৃণমূলের জায়গা থেকে যদি দেখেন তাহলে নেতৃত্বের লড়াই। কার্যত শুভেন্দু অধিকারীরা যখন প্রশ্ন তুলেছিলেন সেই সময়েও প্রশ্নটা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা তারা মানবেন কি মানবেন না। আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি মানি না নেতা হিসাবে, তখন ওই নেতৃত্বের প্রশ্নটাই সামনে আসে। এবং এটা খুব স্পষ্ট যে যারা মমতা পুরনোপন্থী তৃণমূল কংগ্রেস তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের একেবারে প্রথম স্থানে মানতে চাইছে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ন্যাশনাল লেভেলে জাতীয় স্তরের মুখ হিসাবে প্রতিষ্ঠা পেতে হয়তো চলে যেতে পারেন দিল্লিতে। পশ্চিমবাংলায় হয়তো মুখ্যমন্ত্রী হিসাবে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পর্ব শুরু হয়েছে। সেটাই টেস্টিং কেস হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কে কোন নেতা কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিচ্ছেন আগামী দিনের মুখ্যমন্ত্রী পদে প্রশ্নে বা নেতৃত্বের প্রশ্নে। অন্যদিকে বিজেপির জায়গা থেকে যদি দেখেন তাহলে কার্যত বলা যায় যে দিলীপ ঘোষ যে টিম নিয়ে কাজ করছিল তাদেরকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে অমিতাভ চক্রবর্তী বা শুভেন্দু অধিকারীরা। এবং আমরা যাদেরকে দেখেছি বিজেপির সামনের সারিতে, যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছেন, যেটা শ্রমিক ভট্টাচার্যের ভাষায় তার বিজেপির দেহ এবং মাংস, তারা কিন্তু আজকে বিজেপিতে বাধ্য হয়ে যাচ্ছে ক্রমশ। এবং সঙ্গে যেটা হচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু কার্যত এই বিদ্রোহীদের পেছনে আছেন, তার মদতে তাদের সমর্থন নিয়ে কিন্তু এই ধরনের মিটিং গুলো হচ্ছে, পিকনিক গুলো হচ্ছে, যেখানে আবার আরেকটা ডাইমেনশন আমরা পাচ্ছি বিজেপির অন্দরমহল থেকে। সেটা হলো যে মতুয়া ভোট ব্যাংক যেহেতু বিজেপির অধীনে আছে, মতুয়া নেতাকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের উপর চাপ তৈরি করছে। মানে আবার অন্যদিকে জাত ভিত্তিক একটা ডাইমেনশনও বিজেপির এই বিদ্রোহের মধ্যে লুকিয়ে আছে। বেশ, আপনি প্রথম বাক্যেই বিশ্বনাথ দা যথেষ্ট বোমাটা ফাটিয়েছেন। এ রাজ্যের বিশ্বনাথ চক্রবর্তী বলছেন শাসক এবং প্রধান বিরোধী দলের কোনো দলেই আভ্যন্তরীণ গণতন্ত্র নেই। প্রতিক্রিয়া নেব, দেবাংশু। প্রথম কথা, আমি 3টে লাইন বিশ্বনাথ দা বললেন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে কেউ কিছু বলতে পারে না। একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমি একদমই স্বীকার করছি না বিশ্বনাথ দার বক্তব্য। আমরা প্রত্যেকে যথেষ্ট বলার জায়গা পাই এবং শুধু তাই নয়, আমাদের সাজেশন বহু ক্ষেত্রে কাজে পর্যন্ত লাগানো হয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, বিশ্বনাথ দার মনে আছে সিপিএম যে দলটাকে ভীষণ স্ট্রাকচার পার্টি বলে বলা হয়, দোসরামের দিন ঘণ্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠানে তন্ময় ভট্টাচার্যের বক্তব্যগুলো রিভাইন্ড করে দেখুন কিভাবে তাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তৃণমূল কংগ্রেস এই জিনিস হয় না। এবং চতুর্থ, পুরনোপন্থী তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছেন না। ভোটের আগে যারা দল ছেড়ে গেছেন তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিখণ্ডী করেছিলেন, রাজনৈতিক দল পরিবর্তন করতে হবে, একটা কারণ দরকার, তাই দেখিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে দোসরামের পর থেকে আপনি দেখান এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুটাকে একটা বিক্ষিপ্ত ইস্যু হিসেবে বাদ দিয়ে আপনি দেখান কোথায় কে কি বলেছেন। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা অভ্যন্তরীণ গণতন্ত্র আছে না নেই, দায়িত্ব দিয়েছেন প্রত্যেককে তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বরা মানছেন, কেন মানবেন না? আমি বিশ্বনাথ দার সঙ্গে একমত নই। গণতন্ত্র না থাকলে এতগুলো লোক এক জায়গায় হয়, গণতন্ত্র না থাকলে এতগুলো লোক এতগুলো কথাবার্তা বলে। গণতন্ত্র আছে বলেই তো তারা বলতে পারছে গণতন্ত্র আছে। এবং এই গণতন্ত্র বেশি গণতান্ত্রিক হতে গেলে একটু বিপদ হয়, সেটা যেন না হয় এবং দলের যাতে ক্ষতি না হয় সেটা দেখা উচিত, প্রত্যেকেরই দেখা উচিত। তবে উনি বললেন দিলীপ দার মদত আছে, আমি একদম বিশ্বাস করি না দিলীপ দা এই ধরনের রাজনীতি করতে পারেন। আমি একটা জিনিস আমি আচ্ছা বেশ, দিলীপ দার মদত নেই বুঝলাম, কিন্তু আমি বলছি স্বপন দা, গণতন্ত্র না থাকলে একসঙ্গে লোক একত্রিত হওয়ার অসুবিধে কি আছে? কোনো অসুবিধে নেই। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী, স্বৈরতন্ত্রে একসঙ্গে লোক আমি দুটো জায়গা থেকে বলবো, যদি খুব বেশি মানে যদি সত্যি মিনিমাম লেভেলে গণতন্ত্র থাকতো তাহলে এই বিপুল সংখ্যক নেতা নেত্রীরা আজকে যে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, পিকনিক করে বেড়াচ্ছে, তাহলে তাদের ঘুরে বেড়াতে হতো না, কারণ তাদেরকে অ্যাকোমোডেট করতো। মানে কার্যত দেখা যাচ্ছে বিজেপিতে যে যখন প্রেসিডেন্ট হচ্ছে বা অর্গানাইজেশন সেক্রেটারি হচ্ছে, সে একটা নতুন টিম তৈরি করছে, পুরনো টিমটাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। তার আগেও আমরা রাহুল সিনহার সাথে যারা ছিল তাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল দিলীপ ঘোষের যখন তার নেতৃত্ব যখন ছিল। আরেকটা জিনিস সেটা হলো খুব সিরিয়াস একটা নোট। দেখুন আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কটা শুরু করলেন, করে তিনি খুব পরিষ্কার করে বললেন একটা সময় গিয়ে, যেটা নিয়ে খুব চর্চা আমরা করলাম, তফাৎ শুধু সিদ্ধারা। তুমি সত্যি আমরা তখন ভাবলাম বেশ সিদ্ধারা দিয়ে তিনি লড়াইটা করবেন। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সিন্ডিকেট রাজের প্রধান বলা হলো, দুর্নীতিগ্রস্ত বলা হলো,
কি ধরনের বিভীষণ, কি ধরনের অত্যাচার তার উপরে হচ্ছে আমরা বুঝতে পারছি, যেটা আমি নিন্দা করছি। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিবদারা কোথায় গেল? এত বড় বড় কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন শিবদারায় তফাৎ হয়, তো এখন মশাই আপনি চুপ কেন? আপনার শিবদারাটা এখন কোথায় গেছে? তাই আপনি যখন শিবদারার তফাৎটা বোঝাচ্ছিলেন আমাদেরকে, এর উত্তর একমাত্র দিতে পারে ভবিষ্যতের সময়। আমি দ্রুত আমার পরবর্তী বিষয়ে আমার আসতেই হবে, সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এবং প্রতি বছরের মতো সেইটাকে ট্যাবলোকে কেন্দ্র করে একেবারে রাজনীতি, এবং এই রাজনীতি শুধুমাত্র কেন্দ্র বনাম রাজ্য অর্থাৎ কেন্দ্র বনাম পশ্চিমবঙ্গ এরকম নয়। বিভিন্ন রাজ্যে বিরোধীরা একেবারে স্পষ্ট করে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলতে শুরু করেছেন। আমাদের দুর্ভাগ্য যে এই গোটা বিষয়টা ঘটছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনের বছরে। আমি দ্রুত এবার আমার পরের প্রতিবেদন দেখাবো, তার কারণ বাঙালির পক্ষে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হবে প্রতিবেদনের পর। দেখুন। ট্যাবলো ইস্যুতে নেতাজি কন্যা সরব হওয়ার পর অস্বস্তির মুখে অবশেষে মুখ খুললেন মোদী সরকারের দুই মন্ত্রী। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সাফাই দিয়ে একের পর এক টুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু তৃণমূল কিংবা কংগ্রেস কেউই দুই কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি মানতে নারাজ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ বিষয়ক ট্যাবলো বাদ যাওয়ার প্রতিবাদে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে এবার পাল্টা চিঠি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেছেন, নেতাজিকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবসের উৎসবকে আমরা 23শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত পালন করব। কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু ও বাংলার সব স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানায়। প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোর নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। প্রজাতন্ত্র ট্যাবলো নির্বাচন কমিটিতে সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন। তাদের নির্বাচন অনুযায়ী 2016, 2017, 2019 এবং 2021-এ বাংলার ট্যাবলো অংশ নেয় প্রজাতন্ত্র দিবসে। আপনাকে জানাতে চাই, এবার 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 12টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্যে আপনার আশঙ্কা দূর হবে। সিপিডব্লিউ তো রাস্তা বানায়, তারা নেতাজির ট্যাবলো বানাতে পারে, অথচ পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে তারা একটা প্রচেষ্টা নিয়ে এরকম সুন্দর একটা ট্যাবলো তৈরি করেছে, তাকে বাতিল করা হলো, সেখানে সিপিডব্লিউডি প্রাধান্য পেল। এটা হাস্যকর। কমিটিটা কারা তৈরি করে, কমিটিতে কারা রয়েছেন, তাদেরকে কারা নিয়োগ করেছে? ট্যাবলো বিতর্কে অস্বস্তির মুখে পড়ে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করে বলেন, 2016, 2017, 2019 ও 2021-এ বাংলার ট্যাবলো নির্বাচিত হয়েছিল। এবছর কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোয় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ। এমন একটা প্রদর্শনী নিয়ে রাজনীতি বন্ধ হোক। উনি নিজেকে ভাবছেন আমি অর্থমন্ত্রীর সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীও, তাই এইসব ভাষণ দিচ্ছেন। আমি সকাল থেকে চেষ্টা করছি ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাহেবের সঙ্গে কথা বলার জন্য। আমি তাকে চিঠি দিয়েছি নেতাজির ট্যাবলো যাতে সেখানটায় অনুমতি পাই, তার জন্যে আমি আবার তাকে দাবি করব, প্রস্তাব রাখবো। ট্যাবলো যা মানে রাজ্যের তরফ থেকে প্রতিনিধিত্ব করা, কোনো পার্টির প্রতিনিধিত্ব নয়। সেখানে বাংলাকে অপমান করা হবে কেন? নেতাজিকে অপমান করবার কোনো ইচ্ছা কোনো সরকারের নেই, থাকতে পারে না। তা যদি করে থাকে, অতীতে কংগ্রেস সরকার করেছে, তার দল করেছে, স্বাধীনতার আগে করেছে, স্বাধীনতার পরে করেছে, ধারাবাহিকভাবে করেছে। কংগ্রেসের ইতিহাস নেতাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা ইতিহাস। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ট্যাবলো বিতর্কে যখন দিল্লির পাশে দাঁড়িয়ে কংগ্রেস ও তৃণমূলের প্রতি আক্রমণাত্মক বিজেপি, তখন বাংলার নেতাজি বিষয়ক ট্যাবলোকে ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ করে প্রধানমন্ত্রীকে টুইট করেছেন খোদ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। আবার তথাগত রায় টুইটকে রিটুইট করে স্বাগত জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এই আবেদনটা প্রধানমন্ত্রীর কাছে রেখেছি একটি কারণে, যে নেতাজি সুভাষচন্দ্র এবং বাংলার বিপ্লবীদের অবদানটা যাতে সাধারণ মানুষের চোখের সামনে আসে। যতই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি এটা করে থাকুক, সেটা যে অন্যায় সেটা হয়তো তার কোথাও তার মূল্যবোধে লেগেছে। তাই আমি তার এই টুইটকে সমর্থন করে বলেছি যে আপনি মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা বলেন, অসত্য কথা বলেন, কিন্তু এই পার্টিকুলার শুভবুদ্ধির উদয়টা দেখে আমার ভালো লাগলো। সব মিলিয়ে নেতাজির ট্যাবলো নিয়ে তরজা দিনে দিনে আরও বাড়ছে। আশাবুল হোসেন, সুমন ঘরায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।
স্বপনদার কাছে যাব। স্বপনদা, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনের বছর, আমি বলছি যে বাংলার একটা ট্যাবলো থাকবে, এটা তো মানে শুধুমাত্র নেতাজি কন্যার দাবি নয়, আপামর বাঙালির দাবি। আমি বলছি গোটা দেশের, ঠিক আছে আপনি বলতেই পারেন যে পূর্ত মন্ত্রকের যে ট্যাবলো তাতে নেতাজির উল্লেখ আছে বা নেতাজিকে স্থান দেওয়া হয়েছে, ফেয়ার এনাফ। বাংলাতে তার সঙ্গে সঙ্গে বাংলার একটা ট্যাবলো থাকলে অসুবিধে কি ছিল? দেখুন, 29টা রাজ্যের মধ্যে 12টা ট্যাবলোকে বেছে নেওয়া হয়েছে এবং মোট 56টা ট্যাবলোর ওখানে তারা সবাই চেয়েছিলেন যে তাদের থেকে বাছাই করে 12টা নেওয়া হচ্ছে। এর জন্য একটা কমিটি থাকে। এই কমিটি যে কোনো নয় আগের মতো যে একটা ওই ট্রান্সপোর্টের ব্যবসায়ী, কুখ্যাত ব্যবসায়ী, তাদের নাম পদ্মশ্রীতে গেল, তাদের নাম পদ্মভূষণে পাঠানো হলো, এরকম নয়। এখন একটা নতুন কমিটি করা হয়েছে, একদম সমাজের খুব শ্রেণী থেকে তুলে নেওয়া, প্রান্তিক শ্রেণী থেকেও তুলে নেওয়া হয় তার কাজের জন্য, তাকে পদ্মশ্রী দেওয়া হয়, পদ্মভূষণ দেওয়া হয়, বিভিন্ন তাকে সম্মান জানানো হয়। ঠিক তেমনিভাবে নেওয়া হচ্ছে। এটা বাংলা বা বাঙালি বলে কিছু নয়। একজন বাঙালি হিসেবে আমি নিশ্চয়ই চাইবো নেতাজির টেবলে যদি যায়, যদি কিছু হয়। কিন্তু আমার যেটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে কিছু গাইডলাইন। আমি এখানেই আপনাকে থামাচ্ছি। আপনি বলছেন একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই চাইবো, তো সেই চাহিদাটা যে পূরণ হলো না তাতে নিশ্চয়ই আপনার ক্ষোভটাও স্বাভাবিক। না, আমি একটা সেকেন্ড শুধু বললাম, তারপর ওটার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে একটা গাইডলাইন থাকে, সেই গাইডলাইন অনুযায়ী প্রত্যেক রাজ্যকে পাঠাতে হয়। পশ্চিমবাংলা সরকার যে ট্যাবলো পাঠিয়েছিল সেই ট্যাবলোর গাইডলাইনটা পুরোপুরি মেনেছিল কিনা আগে সরকার দেখুক, যে তারা পুরোপুরি গাইডলাইনগুলো মানা হয়েছিল কিনা। কারণ সেই গাইডলাইন না মানলে আবার অনেক সময় বাতিল হয়। আমি জানি না সেই গাইডলাইন মানা হয়েছিল কিনা, তাতে যদি কোনো খামতি থাকে গাইডলাইন যদি না মানা হয়ে থাকে, কেন্দ্র সরকার একাধিক প্রতিক্রিয়া দিয়েছে, সেই প্রতিক্রিয়ায় বড় বড় করে স্পষ্ট করে উল্লেখ থাকতো যে পশ্চিমবঙ্গ সরকার গাইডলাইন মানেনি। কোথাও সেই উল্লেখ নেই। দেবাংশু ভট্টাচার্য, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, বাংলার মানুষ এবং আপনারা যারা এখানে প্যানেলে আছেন প্রত্যেকের মনে থাকবে যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তার নেতাজির জন্মদিন পালনের কথা কলকাতায় কখনো মনে হয়নি। 2021-এর বিধানসভা ভোটের আগে হঠাৎ করে মনে পড়লো কলকাতায় করতে হবে, এবং সেই অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান উঠলো। ঘটনা 1। আর ঘটনা 2 হচ্ছে আজকে নেতাজি সংক্রান্ত বাংলার ট্যাবলো বাতিল করা। আচ্ছা সুমনদা, এটা নাকি 29টা রাজ্যকে থেকে চুজ করতে হয়, তাই বেছে বেছে কয়েকটা রাজ্যকে সুযোগ দিতে হয়। তাহলে 14 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে একবারও গুজরাটের ট্যাবলো বাদ যায় না কেন বলুন তো? গুজরাট কি প্রত্যেকবার সমস্ত গাইডলাইন ফলো করে? গুজরাট প্রত্যেকবার উত্তীর্ণ হয়, আর বাংলা বারবার বাদ যায়? একবারও তো গুজরাট বাদ গেল না। 14, 15, 16, 17 একবার গুজরাট বাদ গেল না, কিন্তু বাংলা বারবার করে বাদ চলে যায়। আসলে গত বছর নেতাজির জন্মদিন থেকে যে রাজনীতিটা করা হয়েছিল, এখন আবার তারা বুক ফুলিয়ে বলেন আমরা ডিক্লাসিফাই করেছি। তারা ভুলে যান 2014 থেকে 2021 এর মধ্যে পশ্চিমবাংলার 5 থেকে 6 বার ট্যাবলো ছিল। কি বলছিস কথা? বাংলা যতবার গেছিল জিতে হচ্ছে বাংলা, আর জিতে হচ্ছে। আমি শুধু গুজরাটের অংশটার উত্তর দিন। পশ্চিমবাংলায় জিতবে না, বেশ। এবার বাংলা বনাম গুজরাটের এই ছবিটাকে আমি আরেকটু বড় করে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আছি। বিশ্বনাথ দা, নারায়ণ গুরু কেরলের সমাজ সংস্কারক, কালকে সীতারাম ইয়েচুরি প্রেস কনফারেন্স করে বলেছেন যে কেরলকেও বাদ দেওয়া হয়েছে, এবং একেবারে পরিষ্কার রাজনৈতিক অভিযোগ তৃণমূল কংগ্রেসের মতোই তুলেছেন সীতারাম ইয়েচুরি। বলছেন যে দক্ষিণ ভারতের একটা মাত্র রাজ্যে সেখানে বিজেপির সরকার আছে, কর্ণাটক, সেই জন্য শুধু দক্ষিণ ভারত থেকে কর্ণাটকের ট্যাবলোকে নেওয়া হয়েছে, আর কোনো রাজ্যকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমি বলছি কোথাও সেই 1924 সালে লর্ড হেওয়ার্ড যেটা বলেছিলেন, সেটা আমার মনে হয় যে আমি পদ্ধতিগত এরার কি আছে আমি জানি না, কিন্তু বলেছিলেন যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট মাস্ট অলসো বি সিন টু বি ডান। আমি বলছি এর পেছনে কোথাও নিয়ম, পদ্ধতিগত কমিটির বিচার এসব থাকতে পারে, কিন্তু আমি বলছি একেবারে পরিষ্কার রাজনৈতিক অভিযোগ তোলার সুযোগ এসে যাচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, কেন্দ্রীয় সরকার মানে বিরাট সুযোগ ছিল নেতাজি এবং আইএনএ কে শ্রদ্ধা জানানোর, এবং পশ্চিমবাংলা সরকার যে ট্যাবলয়েড তৈরি করেছিল সেই ট্যাবলোকে সামনে রেখেই সেই শ্রদ্ধা জানানোর সুযোগ ছিল। কেন্দ্রীয় সরকার কেন সিপিডব্লিউর মতো সংস্থার ট্যাবলোকে গ্রহণ করলো নেতাজির প্রশ্নে? আমাদের রাজ্য মানে পশ্চিমবাংলা তো মানে বাঙালিদের একটা প্রধান বসবাসস্থল, এবং বাঙালির ভাবনা চিন্তার প্রতীক হলো মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। ফলে মানে বাঙালির জায়গা থেকে যদি আপনি দেখেন, তাহলে প্রতিনিধিত্ব পশ্চিমবাংলা সরকার ট্যাবলো যদি করত, সেটা সারা বিশ্বের বাংলার মানে প্রতিনিধিত্ব হিসাবে থাকতো। কেন কেন্দ্রীয় সরকার
সিপিডাব্লিউ তৈরি ট্যাবলোটাকে গুরুত্ব দিল এটা আমার কাছে বিস্ময়। সিপিডাব্লিউ একটা সংস্থা মাত্র, আর পশ্চিমবাংলা হলো একটা সরকার যেখানে বাঙালিদের রিপ্রেজেন্ট করে সরকারটা, তাকে আমি মর্যাদা দিব না? আমি মনে করি কেন্দ্রের যে কমিটি আছে সেই কমিটির সিদ্ধান্ত ভুল বা রাজনীতির দ্বারা প্রভাবিত। দ্বিতীয় যে পরিষ্কার কথা বলতে চাই যে জাস্টিস কিন্তু এখানে অ্যাসিওর করা হলো না। সুভাষচন্দ্র বোসের যে সেন্টিমেন্ট সারা ভারত, সারা মানে পৃথিবী জুড়ে বাঙালির মধ্যে আছে, তার রিপ্রেজেন্টেশন পশ্চিমবাংলা থেকে হলে যে মানে আমরা যেটা অনুভব করতাম জাস্টিসটা, সেই জাস্টিসটা আমরা পেলাম। নেতাজি সুভাষ বোস শুধুমাত্র বাংলার নয়, নেতাজি সুভাষ বোস সারা ভারতবর্ষের। তো সারা ভারতবর্ষের নেতাজি সুভাষ বোসকে যতটুকু সম্মান জানানোর তার চাইতে অনেক বেশি সম্মান এই সরকার দিচ্ছে। আর দ্বিতীয় কথা এটা কেন্দ্রীয় সরকারের কমিটি নয়, ভারতবর্ষের সর্বোচ্চ স্ট্যাচুটা নেতাজি সুভাষচন্দ্র বোসের কপালে ঝুললো না দাদা, কমিটি নয়, ভারতবর্ষের সরকারের কমিটি নেতাজি সুভাষচন্দ্র বোসের কপালে ঝুললো না। তৈরি করা আছে সমাজের বিশিষ্ট বর্গদের নিয়ে, শিল্প সংস্কৃতি না সব তো বুঝলাম, কিন্তু গুজরাট প্রত্যেকবার সিলেক্টেড হয় কিন্তু বাংলা বারবার বাদ চলে যায় রাজনীতির কারণে। তোমরা কেন একটা নেতাজি বারবার বাদ চলে যায়? আরে নেতাজিকে নিয়ে আমি এখান থেকে আমার পরবর্তী বিষয়ে যাব, যেটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত। কোভিড একেবারে স্পষ্ট দুটো ভাগ, স্পষ্ট মতামত, পরস্পর বিরোধী মতামত বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের। তারা বলছেন একদল আশার আলো। আমি প্রথমে, যেহেতু প্রত্যেকে আমরা আশার কথা শুনতে চাই, আমরা চাই যে ওই যে দিগন্তে রূপলি রেখাটা সেটা সত্যি হোক, সেটা আরো স্পষ্ট হোক, সেই জন্য আশার কথাটা বলবো। অনেকে মনে করছেন যে দৈনিক সংক্রমিতর যে সংখ্যা গোটা দেশে সেটা কমছে এবং থার্ড ওয়েভের যে শিখর, সেই শিখর সব থেকে খারাপ জায়গাটা আমরা পার করে এসেছি। এবং সেইখানে আরেক দল সংশয় তুলছেন, আজকেই কেন্দ্র সরকারের তরফে সমস্ত রাজ্যকে সতর্ক করে বলা হয়েছে যে টেস্টের সংখ্যা বহু রাজ্যে নিচের দিকে যাচ্ছে, কমানো হচ্ছে, কমে যাচ্ছে, দয়া করে কমাবেন না। আমরা প্রথমে আশার কথাটা শুনবো। এই প্রতিবেদন আপনাদের দেখাবে যে কেন মনে করা হচ্ছে, অনেকে মনে করেছেন যে তৃতীয় ঢেউয়ের সব থেকে খারাপ অংশটা আমরা ইতিমধ্যে অতিক্রম করে এসেছি। দেখুন, রাজ্যে কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার, আর তাই প্রশ্ন উঠছে, তাহলে কি আমরা করোনার থার্ড ওয়েভের শিখর পার করে ফেলেছি? আশার আলো কি ফুটতে শুরু করেছে? বিশেষজ্ঞদের একাংশের মতে বিশ্বের অন্যান্য দেশে দেখা গেছে করোনা সংক্রমণ বৃদ্ধির 2.5 থেকে 3 সপ্তাহ পর তা নিম্নমুখী হয়েছে। বর্তমানে কি আমরাও সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? ওমিক্রন সাধারণত যে কোনো কান্ট্রিতে তারা 4 to 6 উইক্সের মধ্যে পিকে চলে গিয়েছে, কোনো কোনো জায়গায় 3 উইক্সেও হয়েছে। আমরা তো শুরু হয়েছিল ডিসেম্বরের এন্ড থেকে, হ্যাঁ, তো মোটামুটি জানুয়ারির মিডল ক্রস করে গেলাম। আমাদের ডিসেম্বরের মিডল বা এন্ড থেকে এরকমই হবে। তো আমরা 1 মাস প্রায় হতে চললো ওমিক্রনে পড়ে আছি। তো হয়তো আরও একটা সপ্তাহ আমাদের এই নাম্বারটা, যে নাম্বারটা আপনি বললেন চলবে, তারপরে ডিক্লাইন করতে শুরু করবে এবং শার্প ফল হবে। সংক্রমণের পাশাপাশি অবশ্য কমছে দৈনিক করোনা টেস্টের সংখ্যাও। এই অবস্থায় চিকিৎসকদের একাংশের মতে আমরা করোনার থার্ড ওয়েভের শিখর পার করে এসেছি কিনা তা বুঝতে আরও কয়েকটা দিন সময় লাগবে, কারণ অনেকেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে তা আপলোড করছেন না, ফলে আসল ছবিটা সামনে আসছে না। এটা বলা খুব মুশকিল যে থার্ড ওয়েভের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা বলতে পারি যে বিগত 5 থেকে 7 দিনের ডেটা যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখতে পারবো যে কেস লোড যেভাবে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছিল, সেরকম বেড়ে যাওয়া থেকে আটকাচ্ছে এবং একটা জায়গায় 20,000 থেকে 23,000-এর মধ্যে একটা জায়গায় স্টেবল করেছে। এই কেসেসটা বেশ কিছুদিন এরকম স্টেবল করার পরে যখন আমরা দেখব যে পরপর 3 থেকে 4 দিন কেস আস্তে আস্তে কমছে, তখনই আমরা বলতে পারবো যে কেসেস কমতে শুরু করেছে এবং একটা দিন থার্ড ওয়েভের শেষ হবে। টেস্টিং অত্যন্ত কম হচ্ছে, তার অনেক কটা কারণ আছে। ICMR প্রথমেই টেস্টিং কমিয়ে দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছে, যে যাদের উপসর্গহীন রোগী এবং তারা যদি একই সাথে বাড়িতে থাকেন তাদের টেস্টিং করার দরকার নেই। টেস্টিং যদি বেশি থাকতো এবং আমাদের কেস যদি কমে আসতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা থার্ড ওয়েভের শেষের দিকে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে বলা সেটা ঠিক হবে না। IIT কানপুরের গবেষকদের দাবি, জানুয়ারির মাঝ থেকে দেশে কোভিড সংক্রমণ শীর্ষে উঠে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংক্রমণ দ্রুত কমতে শুরু করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মঙ্গলবার বাংলায় দৈনিক আক্রান্ত হয়েছেন 10,430 জন, সোমবার সংখ্যাটা ছিল 9,385, অর্থাৎ দৈনিক সংক্রমণ ফের একটু বাড়ল।
এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে বলেছেন, ওমিক্রন স্ট্রেনের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে আইসিএমআর এর তথ্য বলছে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড টেস্টের সংখ্যা কমছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য মন্ত্রকের তরফে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অবশ্য বলছে সোমবারের তুলনায় কোভিড টেস্ট বেড়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, করোনার সঠিক পরিস্থিতি বুঝতে হলে লাগাতার টেস্টের সংখ্যা বাড়াতেই হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। জিলম করঞ্জাই, সন্দীপ সরকার, আবির দত্ত, এবিপি আনন্দ। দুই ডাক্তারবাবু আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। আমি ডক্টর সরকারের কাছে প্রথমে আসবো। কুণালদা, দুটো কারণে অনেকে বলছেন যে এক সপ্তাহে খারাপ অংশটা আমরা অতিক্রম করতে পেরেছি। এক হচ্ছে দেশে সংক্রমণ বৃদ্ধির হার 2.5-3 সপ্তাহ পর এই প্রথম নিচের দিকে নামছে দেখা যাচ্ছে, এবং এই রাজ্যের যেখানে সংক্রমিতর সংখ্যা গত পরশু ছিল প্রায় 15,000-এর কাছাকাছি, কাল 9,000, আজকে 10,000, কিন্তু 30,000 প্লাসের জায়গায় চলে গেছিল, এবং পজিটিভিটি রেট যেটা 30%-এর আশেপাশে ছিল সেটা 26%, 27%, আজকে 20-র নিচে নেমে এসেছে 19.38%। আপনিও কি মনে করছেন যে সুদিন আসছে, কুণালদা? আমাদের কতগুলো কনফিউশন কেন হয় জানো তো সুমন, তোমার ওই আগের সেগমেন্টের আমি বিতর্কটা শুনছিলাম, ওই যে কে ট্যাবলো সিলেক্ট করলো, সেই রকম কথাটা হচ্ছে যে আমাদের এই জনস্বাস্থ্য নিয়ে কে কথাটা বলে। কারণ আমাদের যে ক্লিনিক্যাল গাইডলাইন গুলো, আমরা কাদের টেস্ট করব কাদের টেস্ট করব না, এগুলো মোটামুটি একটা কোভিড কমিটি, ক্লিনিক্যাল কমিটি তারা বলে। আর দুর্ভাগ্যবশত ভারতবর্ষের এই যে কোভিডের যারা ব্যান্ড মাস্টার, অর্কেস্ট্রার যারা মাস্টার, তারা হয়ে গেছে আইসিএমআর, যারা একটা বিচ্ছিন্ন রিসার্চ কমিটি। হ্যাঁ, সুতরাং তুমি প্রায়ই দেখবে যে যারা অ্যাকচুয়ালি সরজমিনে মাঠে দাঁড়িয়ে চিকিৎসা করে, কাদের টেস্টিং করবে, যেখানে ক্লিনিক্যাল ডিসিশন গুলো হয়, তার সঙ্গে কন্ট্রাডিক্টরি কিছু কিছু হঠাৎ এই যে এটা বলা উচিত ছিল না যে টেস্টিং কম হচ্ছে, কারণ সুব্রততে কিছুক্ষণ আগে যে কথাটা বললো অ্যাবসলিউটলি কারেক্ট। আমি তুমি দেখেছি যে প্রথম দুটো ওয়েভের তুলনায় অসুখের ক্যারেক্টারটা চেঞ্জ করেছে। এটা একটা মারাত্মক নিউমোনিয়া, সে প্রায় 25% লোককে তুলোধনা করবে, সেইখান থেকে সে তার চরিত্র বদল করে সে একটা প্রাইমারিলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। এবং ঠিক যেমন তুমি কখনো রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে কড়া নেড়ে ইনফ্লুয়েঞ্জা গুনিনি, ঠিক এইবারও আমাদের বাড়ি বাড়ি গিয়ে ইনফ্লুয়েঞ্জা গোনার কোনো প্রয়োজন নেই। কিন্তু অসুবিধে হলো সংখ্যাটা যেহেতু বিরাট, এর মধ্যে এখন 0.2-0.3% মানুষ যারা বয়স্ক, অন্যান্য অসুখ আছে, এই সবগুলো আছে, তারা কিন্তু অসুস্থ হবে। এই অসুস্থ হবে এবং আমাদের যারা শারীরিকভাবে দুর্বল, ভালনারেবল, তাদের দিকে চোখ দিয়ে থাকতে হবে। এইটা হচ্ছে একটা সমস্যা। তুমি বর্তমানে কলকাতার একটা পরস্পর বিরোধী স্ট্যাটিস্টিক দেখো। পশ্চিমবঙ্গের প্রথম হলো যে আমাদের হসপিটালাইজেশন ভারতবর্ষের মধ্যে লোয়েস্ট, 2% অফ অ্যাক্টিভ কেসেস, কিন্তু আমরা নিজেরা আনঅফিসিয়ালি 10-12টা সরকারি বেসরকারি বড় হসপিটালের সিসিইউ ক্রিটিক্যাল কেয়ারের হিসাব করছিলাম, দেখলাম প্রত্যেকটা সিসিইউ যতগুলো কোভিড বেড দিয়েছে তার প্রায় 50-80% ভর্তি হয়ে বসে আছে। কিন্তু তার মানে যে আমরা কিন্তু একটা ডিজিজ এমন কি কুণালদা, যে আমরা ঠিক এমন কি কুণালদা অনেক বেসরকারি হাসপাতালকে সেই আইসিইউর বেড, ক্রিটিক্যাল কেয়ারের বেড বাড়াতে অবধি হয়েছে। কুণালদা, আমি এই পয়েন্টে আপনার কাছে আসবো, আমি একবার ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের কাছে যাব, কিন্তু তার আগে একেবারে এই মুদ্রার একটা পিঠ যেমন কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে, আরেকটা পিঠ কিন্তু এখনো ততটা আশাবাদী হতে পারছে না, যে পিঠটা বলছে যে গত 4 দিন ধরে এই পশ্চিমবঙ্গে আমরা হারিয়েছি, 24 ঘন্টার হিসেব আমাদের কাছে আসে, তাতে 30-এর ওপর বেশি সংখ্যক মানুষকে আজকেও, মানে গত 24 ঘন্টায় 34 জনকে হারিয়েছি, তার ভেতরে কলকাতা শহরে 10 জন সহনাগরিককে হারিয়েছি। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো, তারপর ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, কিছুতেই কাটছে না করোনা উদ্বেগ। রাজ্যে লাগাতার দৈনিক মৃত্যুর সংখ্যা 30-এর ওপরই থাকছে। শনিবার বাংলায় রেকর্ড 39 জনের মৃত্যু হয়েছিল, রবিবার সংখ্যাটা দাঁড়ায় 36, সোমবার 33, আর মঙ্গলবার তা বেড়ে হলো 34।
দৈনিক মৃত্যুতে শীর্ষস্থান নিয়ে কার্যত রেষারেষি চলছে কলকাতা ও উত্তর 24 পরগনার মধ্যে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে চাপ বাড়ছে হাসপাতালগুলির আইসিইউ এর ওপর। ক্রনিক কিডনি ডিজিজ, তার তো প্রবলেম রয়েছে, ডায়ালিসিস ডিপেন্ডেন্ট আছে, তারা মাইল্ড কোভিড ইনফেকশন হলেও তাদের যে সিভিয়ার ডিজিজ প্রসেসটা আনব্যালেন্সড হয়ে যাচ্ছে। এরা আগে কিন্তু আমাদের সেকেন্ড ওয়েভে তারা কেউই হসপিটালে আসেনি, কারণ সেই ডেল্টা ওয়েভের ইনফেক্টিভিটি এত হাই ছিল না, অতএব তারা সেগ্রিগেট করে নিজেদের প্রোটেক্ট করতে পেরেছে। ওমিক্রনে কিন্তু এটা করা যাচ্ছে না, ইনফেক্টিভিটি এত হাই যে বাড়িতে একজন হলে সবাই হয়ে যাচ্ছে। I2-তে ডাইরেক্ট অ্যাডমিশন করতে হচ্ছে বা HDU-তে। কলকাতা মেডিকেল কলেজে করোনার জন্য সিসিইউ বেডের সংখ্যা 79, তার মধ্যে 40টিতে রোগী রয়েছেন। এমআর বাঙুর হাসপাতালে সিসিইউ বেড রয়েছে 78টি, তার মধ্যে 70টিতেই করোনা রোগী ভর্তি রয়েছেন। এখানে HDU রয়েছে 199টি, তার 60টি ভর্তি রয়েছে। বেলেঘাট আইডি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে 33টি, সেখানে 20 জন রোগী ভর্তি আছেন। একই অবস্থা বেসরকারি হাসপাতালেরও। অ্যাপোলোতে আইসিইউ ও HDU মিলিয়ে 82টি বেড রয়েছে, তার সবকটিই ভর্তি রয়েছে। আমরি হাসপাতালের 3টি ক্যাম্পাস মিলিয়ে আইসিইউ বেডের সংখ্যা 121, এর মধ্যে ভর্তি রয়েছে 118টি। ফর্টিস হাসপাতালের 30টি আইসিইউ বেডের সবকটি ভর্তি। উডল্যান্ডসে কোভিড রোগীদের জন্য 15টি আইসিইউ বেড রয়েছে, বর্তমানে সবকটিতে রোগী ভর্তি রয়েছেন। সিএমআরআই এর 68টি বেডের মধ্যে 51টিতে রোগী রয়েছেন। RN টেগর হাসপাতালে আইসিইউ বেড রয়েছে 48টি, এখানে মাত্র 8টি বেড ফাঁকা রয়েছে। কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে 8টি আইসিইউ বেডের সবকটি ভর্তি। মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে আইসিইউ ও HDU মিলিয়ে 55টি বেড রয়েছে, সবকটি ভর্তি। পিয়ারলেসের আইসিইউ ও HDU মিলিয়ে 19টি বেডের মধ্যে 14টিতে রোগী রয়েছেন। হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ফ্র্যাকচার, একটা অপারেশন লাগবে, তার জন্য উনি এসছেন। এবার যখন আমরা টেস্ট করছি তখন দেখছি তার কোভিড রিপোর্টটি পজিটিভ আসছে। এই যে কোইন্সিডেন্টালি পজিটিভ, তার কারণটা একটাই, সেটা হচ্ছে হাই ইনফেকশন রেট, এবং তার জন্য আমরা দেখছি যে তাদের অন্যান্য কোমরবিডিটিসগুলো একটু খারাপের দিকে আছে, তার জন্য তাদের আইসিইউ লাগছে। এবং সেই জন্য যখন আপনারা দেখছেন যে আস্তে আস্তে ওই কোভিড পজিটিভের আইসিইউ বেড সংখ্যাটা আমাদের বাড়াতে হচ্ছে। গতকাল আমার শুধু নাইট শিফটে যে 11 জন পেশেন্ট ভর্তি হয়েছেন, তার মধ্যে 4 জন কিন্তু সিসিইউতে গেছেন, সরাসরি অ্যাডমিশন হয়ে গেছেন সিসিইউতে। বয়সটা এখানে কিন্তু এই থার্ড ওয়েভের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে গেছে, এবং তাদের রোগের যে মেরিট, যেটা যে সিরিয়াসনেস, সেটা কিন্তু আগের বারের তুলনায় বয়স্ক লোকেদের ক্ষেত্রে এবারে কিন্তু উল্লেখযোগ্যভাবে বেশি, এবং সেটা খুব চিন্তার কারণ। করোনার তৃতীয় ঢেউ কি শেষ হতে চলেছে? এই প্রশ্ন যেমন মুখে মুখে ঘুরছে, তেমনি হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি বাড়াচ্ছে উদ্বেগ। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। আমি ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর চট্টোপাধ্যায়, আমি যদি গত 4 দিনে শুধুমাত্র এ রাজ্যে মৃতর সংখ্যা যোগ করি, তাহলে 142-এ গিয়ে দাঁড়াচ্ছে। আমি বলছি আইসিইউর ওপর কুণালদা বলছিলেন যে 80% বেশি বেড ভর্তি হয়ে গেছে, অর্থাৎ কোভিডে এই থার্ড ওয়েভেও, যেটা অপেক্ষাকৃত কম ফ্যাটাল, কম ভিরুলেন্স পাওয়ার ভাইরাসের এরমটা মনে করা হচ্ছে, কোভিডে কিন্তু আমাদের রাজ্যে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বাড়ছে, এবং এই বাড়তে থাকা মৃত্যুর সংখ্যাও বোধহয় সেই দিকে ইন্ডিকেট করছে। আপনার কি মনে হয় যে সুদিন সমাগত, নাকি আরো অপেক্ষা করতে হবে? আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করতে চাই। যেমন ধরুন, আমরা যখন আগে কোভিডের পূর্ববর্তী সময়টা কাটাতাম, শীতকাল সময়টা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে একটা খুব ভালনারেবল টাইম ছিল। এই সময় এনারা খুব দ্রুত অসুস্থ হতেন। শুরু যেটা হতো সেটা সাধারণত ভাইরাল ইনফেকশন দিয়েই হতো, এই ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন দিয়েই হতো, এবং আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন দিয়েই হতো। সেটা কখনো অ্যাডিনো ভাইরাস হতো বা কখনো অন্য ভাইরাস হতো, কোভিড ছাড়া। তারপর কি হতো, তারা কোনো কারণে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তেন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতো, হাসপাতালে ভর্তি হতেন। এবার হাসপাতালে থাকতে থাকতে একটা সময়, যেহেতু এনাদের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে বয়সের জন্য, বা সুগার, প্রেশার, হার্ট ডিজিজ এগুলো থাকার জন্য, এনারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তেন, এবং ওখানে হসপিটালে যে অপরচুনিস্টিক ইনফেকশন সেইগুলো ওনাদের মধ্যে আসতো। তারপর তারা আইসিইউতে যেতেন, তারপর এক সময় ভেন্টিলেটারে যেতে হতো। কখনো কখনো তারা এত বয়স্ক হতেন হয়তো পরিবারের মানুষ ভেন্টিলেটার চাইতেন না, এবং আস্তে আস্তে ওনারা চলে যেতেন আমাদের ছেড়ে। এবারে এই যে পোর্শনটা, যেটা নর্মাল আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হতো, সেটা কিন্তু এখন কোভিড দখল নিয়েছে। এবার এই মানুষগুলো আরো বেশি ভালনারেবল হয়ে গেছে, কারণ কোভিড এই সমস্ত ইনফেকশনগুলোর থেকে অনেক বেশি ছোঁয়াচে,
এবং আপনি দেখবেন ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু আমাদের ডেথ রেটটা ছিল 1 থেকে 5-এর মধ্যে, সেটা আস্তে আস্তে বাড়তে থাকলো। সেটা ডিসেম্বরের 25 মানে পার্ক স্ট্রিট সংক্রান্ত সময়ের পর থেকে সেটা প্রায় 10 থেকে বেড়ে 20-25-এ যেতে থাকলো, আর এখন সেটা 30 থেকে 40 অ্যাভারেজ ডেটে রয়েছে। এরা কিন্তু আজকে শুরু নয়, এই মানুষগুলো কিন্তু ইনফেক্টেড হয়েছে। আমি যদি খুব ভুল না বলে থাকি, যে মানুষগুলো আজকে মারা যাচ্ছেন তারা কিন্তু ওই ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 1-2 তারিখ নাগাদ কিন্তু ইনফেক্টেড হয়েছেন, এবং তারপর আস্তে আস্তে বাড়িতে অসুস্থ হয়েছেন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ারে এসেছেন, ক্রিটিক্যাল কেয়ার থেকে আইসিইউ ভেন্টিলেশন। তাহলে তো আপনি আরো আশঙ্কার কথা শোনাচ্ছেন যে গঙ্গাসাগর মেলা আমাদের রাজ্যে হয়েছে, অর্থাৎ তার ইম্প্যাক্টটা এরবার কিছুদিন পর থেকে আমরা পেতে শুরু করব। এক্স্যাক্টলি, আমাদের কিন্তু আরো কিছুদিন এই ব্যাপারটাকে হয়তো দেখতে হতে পারে, কারণ আমরা কিন্তু বাঁধনটা ওই সময় আটকায়নি। আজকে যারা মারা যাচ্ছেন তারা কিন্তু ওই 25-1 এই সময়কার ফসল। এবারে এখনকার যে ফসল, মানে আনফরচুনেট ফসল বলাটা ঠিক না এখানে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা দেখব হয়তো এই মাসের শেষের দিকে, হয়তো 31 জানুয়ারির আশপাশে কিন্তু এই ডেথ রেটটা পাবো আমরা, বা পেতে পারি, যেটা কিন্তু এখন গঙ্গাসাগর মেলা বা এই সমস্ত সময়ের জন্য তৈরি হচ্ছে। তাই এই ব্যাপারটা কিন্তু ডেথ রেটটা কিন্তু আমাদের এখন বেশ কিছুদিন বেশি থাকা খুব স্বাভাবিক, কারণ আমরা প্রিকশনটা নিয়েছি অনেক পরে। তাই আমরা ফসলটা হয়তো ফেব্রুয়ারির 15-16 তারিখ নাগাদ পাবো, তার আগে পর্যন্ত কিন্তু ডেথ রেটটাকে আটকানো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় চ্যালেঞ্জ। দেখুন ক্রিটিক্যাল কেয়ার ভর্তি হয়ে গেছে, হয়তো দেখবেন জেনারেল বেডগুলো ফাঁকা আছে। আরেকটা জায়গা যেটা উনি একটু আগে বললেন, ফ্র্যাকচার বা এই ধরনের জিনিসগুলো, এই বয়সে এই সময়টা কিন্তু বাথরুম যেতে গিয়ে বহু বয়স্ক মানুষ পড়ে গিয়ে হিপ ফিমার ফ্র্যাকচার হয়, মানে হিপ ফ্র্যাকচার বা ফিমার ফ্র্যাকচার হয়। এনারাও কিন্তু খুব ভালনারেবল। এনাদের যদি কোভিড হয়, সেখান থেকে যদি একটা চেস্ট ইনফেকশন হয়, সেই চেস্ট ইনফেকশন কিন্তু এই খারাপ জায়গায় আবার নিয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু এখন আমাদের জন্য, মানে বিশেষ করে আমি শুধু এইটুকু বলতে পারি যে আশঙ্কার কথাটা আপনি বললেন, বিশেষ করে ওই ফেব্রুয়ারি মাস অবধি ওই কালো সময়টা কেটে যাওয়ার অপেক্ষা। আপনার সেই বিশ্লেষণ যদি ভুল প্রমাণিত হয়, সব থেকে খুশি আমরা হব, সম্ভবত আপনি নিজেও হবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দ্রুত এইবার ওই যে বলছিলাম ক্রোকুইল নিব আর কালো কালি দিয়ে প্রজন্মের পর প্রজন্ম বাঙালির বেরং ছোটবেলাটাকে রঙিন করে দিয়ে গেছিলেন তিনি নারায়ণ দেবনাথ। কেরিয়ার শুরু করেছিলেন আলতা সিঁদুরের লেভেল, সিনেমা স্লাইড এইসব এঁকে। তারপর বাঙালির একেবারে শৈশব কৈশোর নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন, এবং কোনো একটা প্রজন্মে নয়, প্রজন্ম বাঙালি তাকে মনে রাখবে। আজ সকাল 10:15 থেমে গেল সেই রং তুলি। দেখুন।